আসসালামু আলাইকুম। অ্যানালিটিক্যাল ক্লাসরুম 360 তে আপনাদেরকে স্বাগতম। কালকে আমরা বাস্তব সংখ্যা ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে আমরা অবাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার অস্তিত্ব কোথায় এবং তার বিভিন্ন আমরা ম্যাথ দেখব। তো অবাস্তব সংখ্যা কোথায় পাওয়া যায় সেটা দেখার আগে আমরা দুইটা সমীকরণ একটু খেয়াল করব। x² - 5x + 6 = 0। আর একটা সমীকরণ হচ্ছে x² + 1 = 0। এই ক্ষেত্রে আমরা যদি এটা সমাধান করি তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করলে কি হয়, যে এটা যদি আমরা বানাই 3x - 2x + 6 = 0। তো এই পাশে আমরা যদি x কমন নিই তাহলে এই জায়গায় কি পাচ্ছি x - 3। এই পাশ থেকে যদি -2 কমন নিই তাহলে এই জায়গায় আবার x + 3 = 0। তাহলে উভয় পাশ থেকে যদি আবার আমরা আমরা হচ্ছে এই জায়গায় হবে x - 3। তাহলে উভয় পাশ থেকে যদি x - 3 আমরা কমন নিই তাহলে কি পাই x - 3 x - 2 = 0। তো আমরা যদি এই সমীকরণের এই মানগুলো সমাধান করি, এই দুটি সংখ্যার গুণফলের মান হচ্ছে 0, তাহলে একবার x - 3 = 0, x - 2 = 0। তাহলে x এর ভ্যালু কি পাই 3,2 বা 2,3। তো আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সব ভ্যালুগুলো হচ্ছে কি সংখ্যা, বাস্তব সংখ্যা। এই সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে এই সমীকরণে আমরা কি পাই x² = -1। সুতরাং x = ±√1। তো আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা অবাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার ক্ষেত্রে দুটো শর্ত ছিল। যে অবাস্তব সংখ্যাগুলো কোনগুলো অবাস্তব সংখ্যা হয়, যে ভগ্নাংশের হর 0 হয়ে যায় সেই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত, যা বাস্তব সংখ্যার মাঝে অন্তর্ভুক্ত নয়। আরেকটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে কোনো রুট ওভারের ভিতরে যদি নেগেটিভ সংখ্যা চলে আসে, রুট ওভারের ভিতরে যদি কোনো নেগেটিভ নাম্বার চলে আসে তাহলে সেটাও কি হয়ে যায়, অসংজ্ঞায়িত, বা যেটা হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। আমরা কি দেখলাম যে রুটের ভিতরে যদি কোনো নেগেটিভ নাম্বার চলে আসে তখন সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় এবং সেটা অবাস্তব সংখ্যা হয়। তো এই ক্ষেত্রে আমরা যে সমাধানটা পাইলাম, এই সমীকরণের সমাধান হচ্ছে একটি অবাস্তব সংখ্যা। কিভাবে? কারণ এই যে রুট ওভারের ভিতরে -1 চলে আসছে, তাহলে সেটা একটা কি সংখ্যা, অবাস্তব সংখ্যা। তাহলে আমরা কি জানি যে রুট ওভার এর ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা চলে আসলে, ধরি যে আগে যে আমরা মূলটা পাইছিলাম রুট ওভার -1, এই রুট ওভার -1 একটা কি না সংখ্যা, অবাস্তব সংখ্যা। তাহলে আমরা এই সমীকরণে মূল যে পাইলাম ±√1, আমরা যে দুইটা মূল পাইছি x এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে কি ±√1, আর এই ইমাজিনারি নাম্বারকে ইমাজিনারি কথা কি দিয়ে শুরু হয়েছে, i দিয়ে, সেজন্য সেটাকে i দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি রুট ওভার এই -1, যে এই রুট ওভার -1 কে i দ্বারা প্রকাশ করা হয়। তাহলে x এর যে আমরা দুইটা ভ্যালু পাইছি সেটা হচ্ছে কি ±i। তাহলে আমরা এই i এবং ইমাজিনারি নাম্বারে আরো কিছু আমরা প্রয়োগ দেখব। তো কোথায় তার অস্তিত্ব, x² + 1 এই সমীকরণের মূলগুলো আমরা যে পাইলাম সেটা কি, অবাস্তব সংখ্যা। তো আমরা এই জায়গায় ইমাজিনারি নাম্বারের মান পাইলাম কত, √1। তো আমরা যদি i না লিখে এই জায়গায় i² লিখি তাহলে এটার ভ্যালু কত পাই, -1, শুধু -1, কারণ রুট স্কয়ার এই জায়গায় কাটাকাটি যাবে, সেই জায়গায় -1। তাহলে i³ এর ভ্যালু কত হয়, i³ কে যদি আমরা একটু সূচকের মতো করে যদি একটু বাংলায় লিখি যে i² * i, যে বেসগুলো যদি এক থাকে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, এই জায়গায় পাওয়ার হিসাবে সূচকের নিয়মে যদি আমরা এটা বাংলাই তাহলে এই জায়গায় আমরা দুইটা বেস একই, পাওয়ারগুলো আমরা আলাদা করে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই i² এর ভ্যালু এই জায়গায় আমরা কত পাইলাম, -1। তাহলে i² এর জায়গায় আমরা লিখতে পারি -1, আর এই জায়গায় i হিসেবে শুধু i থাকে, তাহলে এই জায়গায় কি পাচ্ছি আমরা, -i। তাহলে i³ এর ভ্যালু হচ্ছে কি, -i। তাহলে i⁴ এর ভ্যালু কত হবে, i⁴ এর ভ্যালু যদি আমরা লিখি আগের মতো করে সূচক আকারে বানাই তাহলে i এর ভ্যালু হচ্ছে i² * i²। সেই ক্ষেত্রে আমরা যদি এর ভ্যালুগুলো একটু খেয়াল করি, i² এর ভ্যালু কত পাই, -1, i² এর ভ্যালু কত আসে, -1। তাহলে এটা আমরা কত পাচ্ছি,
+1, সেটা আমরা কি পাচ্ছি +1। তাহলে i এর ভ্যালু হচ্ছে -1, i স্কয়ারের ভ্যালু -1, সরি i এর ভ্যালু √1 - 1, i স্কয়ারের ভ্যালু -1, i কিউবের ভ্যালু -i এবং i⁴ এর ভ্যালু হচ্ছে +1। তো এরকম করে যদি আমরা এই চারটাকে একসাথে যোগ করি, এই চারটাকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে এই আমরা কি পাই সেটা আমরা একটু দেখব। যে দ্বারার মতো হয় সেই দ্বারাটা আসলে কি হয় সেটা আমরা একটু দেখব। যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i⁴। তো আমরা এই চারটা যোগ করলে আমরা আসলে কি পাবো? i এর জায়গায় আমরা i রাখলাম, i স্কয়ারের জায়গায় আমরা পরিবর্তন করে কি লিখতে পারি? i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে i কিউবের ভ্যালু কত হয়? i কিউবের ভ্যালু আমরা জানি কত? -1। তারপর i⁴ এর ভ্যালু কত হয়? একটু আগে আমরা দেখলাম, সেটা হয় +1। তাহলে এই জায়গায় আমরা খেয়াল করি, i এই জায়গায় থাকতেছে -1, এই জায়গায় থাকতেছে -i, এই জায়গায় থাকতেছে +1। তাহলে দেখেন এই জায়গায় 1 কাটা, -i কাটা। তাহলে কাল্পনিক সংখ্যা চারটি ক্রম পাওয়ার যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা যে ভ্যালু পাই সেটা হচ্ছে 0। একইভাবে যদি আমরা আরো এরকম কিছু ধারা দেখি, যে এরকম i⁻iq প্লাস i⁴ এটা ভ্যালু আমরা পেলাম 0। তো এরকম ক্রমিক সংখ্যা যদি আমরা আরো কিছু ধারা দেখি, যেমন i⁵ প্লাস i⁶ প্লাস i�7 প্লাস i⁸, এই ক্ষেত্রে এটা ভ্যালু কত হবে? এই ক্ষেত্রে এটার ভ্যালু আমরা একটু দেখবো, একটু বের করি। আমরা i এর ভ্যালু জানি, i স্কয়ারের ভ্যালু জানি, সুতরাং আমরা এটা একটু বের করার ট্রাই করব। i⁵ কে আমরা লিখতে পারি i⁴ ইনটু i, এই যে বেজ এর পাওয়ারগুলো যোগ হবে। তারপর আমরা এটাকে লিখতে পারি i⁵ ইনটু i স্কয়ার, 4 আর 2 6। তারপর এটাকে আমরা লিখতে পারি i⁴ ইনটু i কিউব। তারপর আমরা এটাকে লিখতে পারি i⁴ ইনটু i⁴ ইকুয়াল কত হয় সেটা আমরা একটু বের করবো এখন এই জায়গায়। তো আমরা একটু খেয়াল করি, একটু আগে আমরা দেখলাম যে i⁴ এর ভ্যালু হয় 1 +1। তাহলে এই জায়গায় +1 দ্বারা গুণ হবে, এই জায়গায় সবগুলো কি হবে? 1 দ্বারা গুণ হবে। i⁴ এর ভ্যালু হয়ে যাবে 1, i⁴ এর ভ্যালু হয়ে যাবে 1, i⁴ এর ভ্যালু 1, i⁴ এর ভ্যালু হবে 1। তাহলে এই 1 দ্বারা যদি ওইগুলো গুণ করা হয় তাহলে পাওয়া যাবে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i⁴। আলটিমেটলি এটাই পাওয়া যাচ্ছে। তাহলে এটার ভ্যালু কি? 0। তাহলে চারটি ক্রমিক পাওয়ার যদি একসাথে যোগ করা হয় তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে 0। i এর যে পাওয়ারগুলো ঘাতগুলো হয় সেগুলো যদি একাধিক ক্রমিক সংখ্যা হয় তাহলে তাদের যে যোগফল পাওয়া যায় সেই যোগফল হচ্ছে 0। তো আমরা এখন খেয়াল করব যে i এর বিজোড় পাওয়ার যদি থাকে, i এর পাওয়ারগুলো যদি এরকম হয়, আগেরগুলো ছিল 1 2 3 4 ক্রমিক সংখ্যা ছিল, এখন থাকবে জোড়, ঘাতগুলো থাকবে জোড় আকারে। তাহলে i স্কয়ার i⁴ প্লাস i⁻6 প্লাস i⁸ যদি পাওয়ারগুলো ক্রমিক জোড় সংখ্যা হয়, যদি i এর ঘাতগুলো যদি ক্রমিক জোড় সংখ্যা হয় 2 4 6 বা হইতে পারতো 4 6 8 বা হইতে পারতো 6 8 10 12, যে কোনো ক্রমিক সংখ্যা হোক না কেন, তাহলে সেগুলোর ভ্যালু কত হয়? তাহলে i স্কয়ারের ভ্যালু আমরা কত জানি? -1, i⁴ এর ভ্যালু জানি কত? +1। i⁶ কে আমরা এইভাবে লিখতে পারি i⁴ ইনটু i স্কয়ার। তো i⁴ এর ভ্যালু হয়ে যায় 1, সেই ক্ষেত্রে আমরা শুধু এটা কি i স্কয়ারের ভ্যালুটাই লিখতে পারি। তো i⁴ এর ভ্যালু যখন 1 দ্বারা গুণ হবে i স্কয়ারকে, i স্কয়ার আর i স্কয়ার সমান আমরা জানি -1। i⁴ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? i⁴ এর ক্ষেত্রে আমরা i⁴ ইনটু i⁴ লিখতে পারি। তো এই উভয় ক্ষেত্রেই কি i⁴ এর ভ্যালু 1, এটার ভ্যালু 1, তো 1 আর 1 গুণ হয়ে 1 হবে। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি 1। এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই জায়গায় এটা ভ্যালু পাওয়া যাচ্ছে, যোগফল পাওয়া যাচ্ছে 0। তাহলে কি পেলাম আমরা? যে যদি কাল্পনিক সংখ্যার ঘাতগুলো ক্রমিক জোড় সংখ্যা হয় তাহলে তাদের যে যোগফল সেই যোগফল কত? 0। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে ঘাতগুলো যদি
ক্রমিক বিজোড় সংখ্যা হয়, ক্রমিক বিজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে? তো ঘাতগুলো যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে কিরকম হইতে পারে? যেমন আই টু দি পাওয়ার 1 বা আই, তারপর আই কিউব, তারপর আই টু দি পাওয়ার 5, তারপর আই টু দি পাওয়ার 7। তো এই জায়গায় আয়ের ঘাতগুলো ক্রমিক বিজোড় সংখ্যা আকারে আছে। তো বিজোড় সংখ্যা আকারে থাকলে এই জায়গায় থাকবে শুধু আই, এই জায়গায় হবে আই স্কোয়ার ইন্টু আই, সূচক আকারে আমরা ঘাতগুলো ভাঙাই লিখলাম। তারপর এই জায়গায় আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, এটা আমরা কিভাবে লিখতে পারি? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব। তো আমরা কি পাচ্ছি এই জায়গায়? এই জায়গায় আই আই রয়ে গেল। এই জায়গায় আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি কত? -1। তো -1 দ্বারা যদি আই গুণ হয় তাহলে এই জায়গায় যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি, শুধু এই জায়গায় আই স্কোয়ারের জায়গায় যদি সেটা পাওয়া যায় আই আই ইন্টু আই স্কোয়ার। তো এই আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি -1, -1 দ্বারা যদি আইকে গুণ করা হয় তাহলে এই জায়গায় কি পাওয়া যাবে? -i। তারপর এই জায়গায় আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা জানি 1 দ্বারা যদি আইকে গুণ করা হয় তাহলে কি পাওয়া যাবে? আই। আর এই জায়গায়ও আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 দ্বারা যদি আই কিউবকে গুণ করা হয় তাহলে আই কিউবই পাওয়া যাবে। এবং আই কিউবের ভ্যালু আমরা কি জানি? আই কিউব ইকুয়াল টু কি দেখা যাচ্ছে? আই স্কোয়ার ইন্টু আই। তার মানে কি, আই স্কোয়ারের ভ্যালু -1 আর আই এর সাথে গুণ হলে কি হবে? -i। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি -i। এই ক্ষেত্রে কি দেখতেছি আমরা যে আই প্লাস আই মাইনাস এগুলো কি হচ্ছে? কাটা যাচ্ছে। তাহলে এটা দিল হচ্ছে 0। তাহলে কাল্পনিক সংখ্যা আই এর ঘাতগুলো যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয়, আই এর ঘাত যদি কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বারের ঘাত যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে তাদের যোগফল কি হবে? 0। তো আমরা এখন খেয়াল করব যে জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার যে প্রকাশটা সেটা কিভাবে করা হয়। আমরা এতক্ষণ জানলাম যে কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা আয়ের অস্তিত্ব কোথায় এবং আয়ের যে সিকোয়েন্স ক্রম ধারা আমরা সেটা একটু দেখলাম। এখন আমরা খেয়াল করব যে জটিল সংখ্যা প্রকাশ, জটিল সংখ্যার প্রকাশ, জটিল সংখ্যা প্রকাশ করা হয় কি দ্বারা? জটিল সংখ্যাকে a প্লাস আই বি, অনেকে এটাকে এক্স ওয়াই হিসেবে লিখে বা এক্স প্লাস আই ওয়াই এইভাবে লেখা হয়, যার প্লাসের আগের যে অংশটুকু যেগুলো আছে সেই অংশটুকে বলা হয় বাস্তব অংশ, আর যে প্লাসের পরে যে কাল্পনিক সংখ্যার সাথে গুণাকারে যে সংখ্যাটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কাল্পনিক অংশ। সেটাকে বলা হয় কাল্পনিক অংশ। আর প্লাসের আগে জটিল সংখ্যার সাথে যে সংখ্যাটা যোগ আকারে থাকে সেটাকে বলা হয় বাস্তব অংশ। তো আমরা এখন খেয়াল করব যে একটা জিনিস, যে কোনো যদি বাস্তব সংখ্যা তাহলে জটিল সংখ্যা কিরকম হতে পারে? যেমন 3 + 2i, এটা এক প্রকার জটিল সংখ্যা। বা হতে পারে 5 + 7i, এটাও একটা জটিল সংখ্যা। আবার নর্মালি এভাবেও থাকতে পারে 2i, এটাও একটা জটিল সংখ্যা। তাহলে এটা তো আর এই ফর্মে রইল না বা এইভাবে এই স্ট্রাকচারে থাকতো না, তাহলে এটা কিভাবে জটিল সংখ্যা হয়? দেখেন এটাও এইভাবে জটিল সংখ্যা আছে, 0 + 2i আমরা এইভাবে লিখতে পারি, যার বাস্তব অংশের মান হচ্ছে 0 আর অবাস্তব অংশ হচ্ছে 2i। তাহলে এটাও একটা জটিল সংখ্যা। তাহলে আমরা 3কে কিভাবে লিখতে পারি? 3 একটা বাস্তব সংখ্যা আমরা জানি, তাহলে এটাও তো আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? 3 + 0 * i। তাহলে এটা কি হচ্ছে? এটাও তো জটিল সংখ্যা আকারে প্রকাশ করা যাচ্ছে। তা আমরা খেয়াল করি সকল জটিল সংখ্যাই, সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যার উপসেট। এই জিনিসটা যদি আমরা দেখি যে আমরা আরেকটা সংখ্যা নিলাম বাস্তব সংখ্যা 5, তো এটা তো বাস্তব সংখ্যা, তাহলে এটা তো জটিল সংখ্যা হওয়ার কথা না, কিন্তু এটাকে আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? যে 5 + 0 * i, যার কাল্পনিক অংশের সহগ হচ্ছে 0। তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যার উপসেট। সকল বাস্তব সংখ্যাই কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার হচ্ছে জটিল সংখ্যা।
সেই জন্য সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সকল বাস্তব সংখ্যায় জটিল সংখ্যার উপসেট, সকল বাস্তব সংখ্যায় জটিল সংখ্যার উপসেট বলতে পারি। তো আমরা এইভাবে জটিল সংখ্যা এবং জটিল সংখ্যার আরো কিছু প্রয়োগ আমরা দেখব, এগুলো সরল মডুলাস নির্ণয় করা, আর্গুমেন্ট নির্ণয় করা, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা কি বলতে পারি, সকল বাস্তব সংখ্যায় জটিল সংখ্যার উপসেট। তার আগে আমরা আয়ের কিছু ভ্যালু নিয়ে কাজ করব। আয়ের যে আমরা দেখলাম ভ্যালুগুলা, তো এই অনুযায়ী আমরা আয়ের কিছু বড় ভ্যালু যদি থাকে তাহলে সেটার ভ্যালু কত হবে আমরা এগুলো একটু দেখি। যে আয়ের ভ্যালু যদি +49 হয় তাহলে সেই জায়গায় আয়ের ভ্যালু কত, আয়ের ঘাত যদি +49 হয় তাহলে আয়ের ভ্যালু কত। তো এই ক্ষেত্রে আয়ের ভ্যালু হবে, আমরা সেটাকে দেখবো যে ঘাতটাকে আমরা কি জানি যে i⁴ এর ভ্যালু হচ্ছে +1। তো আমরা একটা +1 বা বাস্তব মান পাইতেছি, কাল্পনিক সংখ্যার চতুর্থ ঘাতের মান হচ্ছে একটি বাস্তব সংখ্যা বা +1। তাহলে আমরা এটাকে সহজে সমাধান করার জন্য সবগুলোই এই স্ট্রাকচারে নেওয়ার চেষ্টা করবো, যে এগুলোকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে i⁴ ইন্টু i⁴45 এভাবে লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে কি হয়, i⁴ এর ভ্যালু 1 হয়ে যায়। 1 যখন এই i⁴45 এর সাথে গুণ হবে তখন সেটার ভ্যালু কত হয়ে যাবে, i⁴45। তার পরবর্তীতে যদি আবার এই i⁴45 কে যদি আবার আমরা বাংলায় লিখি তাহলে i⁴1, সেক্ষেত্রে এটার ভ্যালু কত 1, তখন থাকতেছে কি i⁴41। তো এইভাবে সবগুলো ঘাতেই কিভাবে আমরা ওই সূচক আকারে আয়ের ঘাতগুলোকে আমরা বাংলায় লিখতে পারি। তাহলে আমরা যদি খেয়াল করি যে এই সংখ্যাটার যতগুলো 4 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো মানে কি হয়ে যাবে 1। দেখেন আমরা এগুলো কিভাবে লিখতে পারি, যে এইভাবে i⁴ ইন্টু i⁴ ইন্টু i⁴, এইভাবে আমরা কি করতে পারি i⁴49 পর্যন্ত লিখতে পারি। শেষ দিকে একটা হবে মনে হচ্ছে এরকম যে যে আই থাকবে শুধু। কারণ কি, কারণ হচ্ছে 49কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই 9। আমরা যদি 4 দুগুণে 8 এই জায়গায় আসলে ভাগশেষ থাকতেছে কি শুধু 1। তাহলে শুধু একটা সিঙ্গেল আই শেষে এভাবে থাকবে, আর বাকি সবগুলোই কি এভাবে গুণ হয়ে যাবে। তো সবগুলো i⁴ এর ভ্যালু যদি 1 হয়ে যায়, সব i⁴ এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তো সবগুলো 1 এর গুণ করলে কি পাওয়া যাবে 1। তাহলে শুধু শেষে কি থাকবে, শুধু একটা আই থাকবে। তাহলে i⁴49 এর ভ্যালু হচ্ছে আই বা √(-1). তো এই হচ্ছে আয়ের ঘাত অনুযায়ী আয়ের ভ্যালু নির্ণয় করা। এরকম আরো অনেকগুলো হইতে পারে। তো এরকম আমরা একটা ছোট সংখ্যা দেখলাম, এটা আমরা যদি এরকম একটা বড় সংখ্যা দেখি i⁴1 2 3 4 5, এটার ভ্যালু কত হবে, এটা যদি বলা হয় তাহলে এটার ভ্যালু কত সেটা যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব। এই যে আমরা মাত্র দেখলাম যে ঘাত কি 4 দ্বারা বিভাজ্য কিনা, ঘাত 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার ভ্যালু হয়ে যায় কত 1। ঘাত যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার ভ্যালু কত হয় 1। তো আমরা জানি যে কোনো একটা বড় সংখ্যা তার শেষ 2 সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটার ক্ষেত্রে যে আমরা শেষে যে 2টা অঙ্ক পাচ্ছি তাদের এই 2টা অঙ্ক নিয়ে যে সংখ্যাটা হচ্ছে 45, সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তো আমরা এই জায়গায় যদি খেয়াল করি দেখবো 45 4 দ্বারা বিভাজ্য, 45 4 দ্বারা বিভাজ্য। সেই ক্ষেত্রে 45 এ আমরা যদি ভাগ করি তাহলে দেখতেছি ভাগশেষ কত থাকতেছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা i⁴ কে এইভাবে যদি গুণ করে সাথে সূচকে বাংলায় লিখতে চাই, এভাবে লিখতে শেষ পর্যন্ত একটা গুণ আকারে আসবে শুধু আই। তো এই সবগুলো মানে কি হয়ে যাবে 1 × 1 × 1 এরকম হয়ে যাবে। তাহলে শেষ যেটা থাকবে সেটা হচ্ছে কি আই। তাহলে এইভাবে বড় বড় সংখ্যাগুলোর ক্ষেত্রেও আমরা ওই i⁴ বা 4 এর বিভাজ্য হিসাব করে আমরা এগুলো মান বের করবো।